উচ্চ বেতনের প্রলোভন আর উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে অবৈধভাবে সীমান্ত পার করল দালালরা। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় গিয়ে এখন ভারতের চেন্নাইয়ের অন্ধকার কারাগারে ভয়ঙ্কর দিন কাটছে নারায়ণগঞ্জের অন্তত অর্ধশত পোশাক শ্রমিকের। সাজার মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় ফিরতে পারছেন না তারা। এরই মধ্যে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সার আক্রান্ত এক বাংলাদেশির মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে স্বজনদের মাঝে। চেন্নাইয়ের পুজল কেন্দ্রীয় কারাগারটিতে বর্তমানে বন্দী আছেন প্রায় 500 থেকে 600 বাংলাদেশি নাগরিক। উন্নত জীবনের আশায় দালালদের হাত ধরে সীমান্ত পাড়ি দেওয়াই যেন ছিল অধিকাংশের জীবনের সবচেয়ে বড় অপরাধ। অনেকেরই সাজার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আইনি জটিলতা আর যথাযথ কূটনৈতিক তৎপরতার অভাবে কাটছে তাদের বন্দি জীবন। দালালের মাধ্যমে গেছে যে ইন্ডিয়া যে কাজ কাম ভালো হয়, ওখানে টাকা পয়সা পাওয়া যায়, যা দালালের মাধ্যমে গেছে। যাওয়ার পরে ওখানে গেছে চোরাই পথেই গেছে, কোনো বিষয় নেই, কিছু নেই, গেছে ওখানে যে ভালোই কাজকাম করছিল। তা করার পরে মনে করেন যে ওখানকার লোকেই মনে করেন যে এই জিনিসটা ঘটাইছে। তারাই মনে করেন যে যত বাঙালি আসলো পুলিশকে খবর দিয়ে মনে করেন যে তারাই এই জিনিসটা ধরাই দিছে। কারাগারের ভেতর থাকা বন্দী নুরুন নবী তার পরিবারকে জানান, 5 মাস পার হয়ে গেলেও মুক্তি মেলেনি তাদের। ভারতের আদালত বিষয়টি সুরাহায় বাংলাদেশ সরকারের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করেন। আমরা চেন্নাই জেলে আছি, চেন্নাই সেন্ট্রাল জেল আছে। আমরা 10 দিন ত্রিপুর কাবিপালিয়াম থেকে আমরা থানা হয়েছে বেলাপালিয়াম, ঠিক আছে। আমার অফিস থেকে ধরলাম যে অফিস নাম হচ্ছে লাক্সমি গার্মেন্টস। আমার অফিসে ত্রিপুর TN3 জজের কাছে গেলে জজ তবু সরকার যদি তো করে নেয় আমরা ছেড়ে দিতে বাধ্য। 5 থেকে 600+ লোক আছি, এখানে আছি, এখানে আছি, ঠিক আছে। চীনের ভিতরে আমরা অনেক জায়গা থেকে অনেক লোক ধরছে, আমরা এখানে অনেক লোক আটকাছি। কেউ ক্যাম্প আছে, কেউ সাজা জেলে আছে, কেউ 2 বছর সাজা দিছে, কেউ ঠিক আছে 2.5 বছর সাজা দিছে, আবার কেউ 1.5 বছর সাজা দিছে, আবার কেউ 3 বছর রিলিজ হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত আমরা 5 মাস প্লাস হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত কোর্টে কোনো কথাবার্তা কিছু না। আমাদের কোর্টে দেখে, আমাদের চেহারা দেখে, ওরা নেক্সট কোর্টের তারিখ দিয়ে সেরা দেয়, যা আবার 14 দিন পর আমাদের কোর্ট দেয়। আমরা কোর্টে ম্যাডামের কাছে বলি, ম্যাডাম আমাদের রিলিজ, ম্যাডাম আমাদের দেশে পাঠায় দেন। আমাদের বাল বাচ্চার সমস্যা, আমাদের সমস্যা, আমাদের ফ্যামিলিগত সমস্যা, তারা কোনো কথা শোনে না। আর কি অবস্থা এখন তারা পিতাই লোকতলায় বাইরে গেছে, খাওয়াই কষ্ট, থাকার কষ্ট, বিছানার মধ্যে 2টা ব্যাগ দেয়, একটা ব্যাগ বেশি হলে কাইটা দেওয়া জায়গা, আমাকে ব্যাগ দেয় না। খাবারের মধ্যে ভালো পাওয়া যায়, মুখে দেয় যায় না। খাবারের মধ্যে ঠিক মতো লবণ দেয় না, তরকারি আইনা জাল, অনেক ঝামেলা, খাওয়াই সবটা কষ্ট দেয় মানুষ। আশায় কেউ করলে আপনাদের কষ্ট পাইবেন, আপনার গায়ে জায়গা আমরা সব টাকা বুঝলে বলি না। অনেক সময় আমরা না খেয়ে থাকি, যে খাওয়া দেয় ওই খাওয়া আমাদের দেশের কুকুরগুলো খায় না। আমরা যে খাবারের যে কষ্ট করি, কালকে স্যারের সময় খাবার দিচ্ছে শুধু সেমাই। অনুসন্ধানে জানা গেছে নারায়ণগঞ্জের সদর, বন্দর ও 2500-এর দক্ষ গার্মেন্টস শ্রমিকদের টার্গেট করে জাল বিছিয়েছিল একটি শক্তিশালী মানব পাচারকারী চক্র। মাসে মোটা অঙ্কের বেতন আর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয় প্রতিবেশী দেশ ভারতে। কিন্তু সীমান্ত পার হওয়ার পর থেকেই পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। নিখোঁজের দীর্ঘ 8 মাস পর জানা গেছে পদুঘর, বাড়িখালী ও কুশিয়ারা গ্রামের অন্তত 50 জন শ্রমিক এখনও চেন্নাইয়ের কারাগারে ধুঁকছেন। ভারতের কারাগারের প্রকোষ্ঠে শুধু আইনি লড়াই নয়, সেখানে বাংলাদেশি বন্দীরা লড়ছেন রীতিমতো বেঁচে থাকার লড়াইয়ে। অভিযোগ উঠেছে চরম খাদ্য সংকট ও অবর্ণনীয় কষ্টের। খাবার ঠিকমতো দেওয়া হয় না, দিলেও খাওয়ার সমতুল্য কোনো খাবারই নেই। এমনকি ঘুমানোর সময় বাংলাদেশিদের বিছানাও কেড়ে নেওয়া হয়। এরই মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন এক বাংলাদেশি বন্দী। অভিযোগ উঠেছে অসুস্থ হলেও মেলেনি তার উন্নত চিকিৎসা। এখন তার মরদেহ দেশে স্বজনদের কাছে পাঠানো হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। ক্যান্সারে মারা গেছে বাংলাদেশি, ঠিক আছে, মারা গেছে, আর লাশ কি করছে এখন পর্যন্ত আমরা জানি না যে আমি তো পাঠাইবো কিনা, ঠিক আছে। ওই লাশ এখন পর্যন্ত হাসপাতাল আছে, এখন পর্যন্ত জজে কোনো রায় দেয় নাই যে ওই লাশ বাংলাদেশে পাঠাইবো কিনা, ঠিক আছে। আর আমরা এখানে আরো অনেক অসুস্থ আছে, তাকে কি অবস্থা এবং তাকে কি ভবিষ্যৎ দেবো এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারি না। আমাকে সরকারের কাছে বিশ্বভাবে অনুরোধ যেন আমাকে, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে নেয় এই দেশের জজ, ঠিক আছে, এই দেশের কোর্ট বলতেছে তোমাদের গভর্নমেন্ট, তোমাদের সরকার যদি চায় আমরা তো বাধ্য থাকবো। তোমাদের সরকার তোমাদের চাইতেছে না, তোমাদের দিতেছে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC।
এদিকে কারাগারের বন্দী স্বজনদের দাবি, সরকার যেন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিবারের উপার্জনক্ষম ও প্রিয়জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। একদিকে বিদেশের কারাগারে বন্দী, অন্যদিকে অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে তাদের স্বজনেরা। ফলে মানবেতর দুর্বিষহ দিন কাটাচ্ছেন বন্দীদের স্বজনেরা। বাচ্চারা শুধু কান্নাকাটি করে বাপের লেগে, কি করব বুঝে রাখি। মা বাচ্চাটার মুখের দিকে তাকায় যেন করে না। মা কেমন লাগে বলো? অনেক কষ্ট লাগে। বাবার দেখতে মনে চায়? তোমার অনেক আদর করতো বাবা? কতদিন যাবত দেখো না বাবারে? বলো। 1 মাস। 1 মাস। পোলাপেন লিয়ে কেমনে চলতাছি, কত কষ্ট করতেছেন, হেডি জিগাই একটু ফোন টোন দিলে আর কি করব। এখন কয় দেহ আর কি করবো, তো আমার কিছু করার নাই। এতদিন কিচ্ছু কয় নাই কা, যে তোমরা সাংবাদিকের কাছে যাও বা কোনো জায়গায় যাও, কিচ্ছু কয় নাই কা। হেরা টিকতে মনে থাকতে পারতেছে না। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিবার বা স্বজন সরাসরি যোগাযোগ করেনি বলে বাংলা এডিশনকে জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার। তিনি বলেন, অভিযোগের অপেক্ষায় না থেকে খোঁজখবর নিচ্ছেন তারা। আইনগত উপায়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত কারাবন্দীদের দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। পাশাপাশি যে দালাল চক্রের মাধ্যমে তারা ভারতে গিয়ে বিপদে পড়েছে, তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও। এটা একটা বড় ঘটনা আর কি, যেটা আসছে পত্রিকায়। আমি ইয়েটা দেখেছি, পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি দেখেছি। সংখ্যাটা অনেক বড়, কিন্তু এই ধরনের কোনো ঘটনার এখানে আমি আসলে আমার সঙ্গে কোনো পরিবার বা তাদের আত্মীয় স্বজন আমার সঙ্গে দেখা বা কথা বলতে আসেননি, বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকেও আমাকে এই ধরনের কোনো ইস্যু জানানো হয়নি। শুধুমাত্র একজন রিপোর্টারের মাধ্যমে এই বিষয়টা আমি জানতে পেরেছি, কিন্তু তৎপরবর্তী সময়েও আসলে এই ইস্যুটা নিয়ে আর কোনো অতিরিক্ত তথ্য আর আমরা পাইনি। অভিযোগ এর প্রয়োজন নাই, যদি আমরা এই বিষয়টার সত্যতা নিজেরাও জানতে পারি। আমি খোঁজ খবর নিচ্ছি, অভিযোগ করলে তো অবশ্যই ব্যবস্থা নেব। আর যদি অভিযোগ নাও করে, যদি আমরা নিজেরাও আমাদের ইয়ের মাধ্যমে জানতে পারি, তাহলে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে যে তারা যেখানে আছে সেটার আর কি খোঁজ খবর নিয়ে আমরা আইনসঙ্গত উপায়ে যেভাবে ওনাদেরকে ফেরত আনতে পারি, এমবেসি বা এই ধরনের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই কাজটা করব, জেলা প্রশাসকের মাধ্যমে। পাশাপাশি যে এজেন্সি বা যে দালালের মাধ্যমে তারা গিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্তে আমি এই বিষয়টা জানলাম আপনার মাধ্যমে, আমি এটা খোঁজ নিব। খোঁজ নিয়ে যদি এদের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে আইনগত যে প্রতিকারের ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব, আমরা দ্রুত সময়ের মধ্যে সেই দিকে আগাবো। প্রশাসনের এই আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নিখোঁজদের পরিবারে। এখন দেখার বিষয় কত দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন হয়। বিদেশের জেলখানায় ঢুকতে থাকা শত শত বাংলাদেশির অপেক্ষার এই প্রহর ঠিক কবে শেষ হবে, সেটি এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।